দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন, র্যাব বিলুপ্তির সুপারিশ। ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের। আওয়ামী লীগ এখনও সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ইসলামাবাদে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন, র্যাব বিলুপ্তির সুপারিশ। গুম সংক্রান্ত তদন্ত কমিশন, দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যান্ড এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। শনিবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮টি ব্যক্তির অভিযোগ যাচাই বাছাই করেন বলে জানান। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। তারা বলেন, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন। প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধ সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত, পেয়েছে সেগুলো দেখতে যাবেন। তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, তারা ৩ মাস পর মার্চে আরও তথ্য দেবেন। ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা আইসিই এবার ভারতকে অসহযোগী দেশ তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে। এ তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। খবর এনডিটিভির। সংস্থাটি জানিয়েছে, অসহযোগী তালিকায় থাকা দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে। আইসিই এর অসহযোগী তালিকা এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। আইসিই এর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ১৪,৫০,০০০ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১৮,০০০ অভিবাসী ভারতীয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০,০০০ ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়। অবশ্য যুক্তরাষ্ট্রে ২,৬১,০০০ অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষ রয়েছে হন্ডুরাস। এরপর গুয়েতেমালা রয়েছে ২,৫৩,০০০ অবৈধ অভিবাসী। এশিয়ার মধ্যে চীন ৩৭,৯০৮ জন অভিবাসী নিয়ে শীর্ষে, আর ভারত রয়েছে ১৩তম স্থানে। আওয়ামী লীগ এখনও সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেছেন,
বাংলাদেশের সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক, তাই সমাধানও হতে হবে রাজনৈতিকভাবেই। আওয়ামী লীগ এখনও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব বলেন, সংখ্যালঘু নিপীড়নের কাঠগড়ায় বাংলাদেশ, ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিক্ষোভ সমাবেশ চলমান। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে। বাংলাদেশের মান মর্যাদা, সব অর্জন সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ধূলিসাৎ। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশকে জঙ্গি মৌলবাদী তকমা জুড়ে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। 1946 সালের পূর্ব বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার তেমন কোনো নজির খুঁজে পাওয়া যায় না। রাজনৈতিক বিভাজনের কারণে 1946 সালে কলকাতা, নোয়াখালী ও বিহারের সাম্প্রদায়িক হামলার খবর রয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে মহাপরিকল্পনা হয়, তাও রাজনৈতিক কারণে। 1950 সালে জমিদারি অধিগ্রহণ করার সঙ্গে সঙ্গে দেশের হিন্দু জমিদাররা দেশ ছেড়ে পালিয়ে যান। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় দেশ ত্যাগ করে। শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স জারি করার ফলে অবস্থা সম্পন্ন কৃষক শ্রেণী দেশ ত্যাগ করে। ডক্টর গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেন, 1905 সালে মুসলিম সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি করে। 1919 সালে ভারত শাসন আইন ও 1935 সালের শাসন সংস্কার আইনে পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করে। 1947 সালে ভারত ভাগ হওয়ার পর পাকিস্তানেও পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল থাকে। কিন্তু 1955 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার দিনই হিন্দু সম্প্রদায়কে প্রতিনিধিত্ব শূন্য করার জন্য পরিকল্পনা গ্রহণ করে। আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়ে পৃথক নির্বাচন ব্যবস্থার পরিবর্তে যৌথ নির্বাচন ব্যবস্থা মেনে নেয় সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব হারায়। স্বাধীনতার 54 বছরেও সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিধিত্ব ফিরে পায়নি। ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে ছাড় দেওয়া হবে না। গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদবির চলছে। মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে। জুলাই আগস্টের গণহত্যার বিচার নিয়ে তিনি বলেন, শেখ মুজিব হত্যার বিচারের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের মরদেহ কেন তুলতে হবে? আর কোনো শহীদদের মরদেহ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না। এ সময় রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন সার্জিস আলম। রাজশাহী বিভাগে 63 শহীদ পরিবারের মধ্যে 46 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। প্রতিটি শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়। ইসলামাবাদে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এ উপলক্ষে বাণীপাঠ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী এতে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে হাই কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম খান দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা পর্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, 1971 সালের 26 মার্চ মুক্তিকামী বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিক এবং বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন
এরকম বুদ্ধিজীবীদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করে। এ সময় সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র ও আইনের শাসনের ধারায় বৈষম্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে হাই কমিশনার তার বক্তব্য শেষ করেন। পরিশেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।